তাঁর শরীর মায়ায় মাখা, সম্পর্ক বা শাড়ি পুরনো হলেও তাকে ফেলতে পারেন না। বলেন, পুরনো সম্পর্কগুলো নিয়েই আজকের জয়া আহসান। কলকাতায় এসে কথা শুরু হলো প্রথম শাড়ি নিয়ে। পুরনো শাড়ি থেকে মায়ের কথা, মায়ের চেয়েও পুরনো দিদার কথা, সেখান থেকে ইন্ডাস্ট্রির গল্প। কথা হলো অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ডিয়ার মা নিয়ে। উঠল বাংলাদেশের শাকিব খানের একাধিপত্যের কথা। জবাব দিতে গিয়ে দ্বিধাহীন জয়া আহসান। প্রথম কবে শাড়ি পরেছিলে মনে আছে? একদম প্রথম একটা নিশ্চয়ই মনে নেই, তবে আমার খুব মনে আছে যে প্রথম শাড়ি কবে কিনে দেয়া হয়েছিল আমাকে, যেটা তোমার শাড়ি। মানে যে একটা সময় অবধি তো যে মায়ের গুলো পরছি, দিদিরটা নিয়ে পড়ছি, এরকম করছি, বাট প্রথম তোমার জন্য একটা শাড়ি কিনা হলো তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার মনে আছে, আমার ক্লাস 7 কি 8 এমন কিছু একটা হবে। আমার নানু মানে দিদিমা টাঙ্গাইল শাড়িটা শুনেছো তো নিশ্চয়ই, টাঙ্গাইল শাড়ি সেখান থেকে আমাকে কিনে দিয়েছিল। মানে সেখান থেকে টাঙ্গাইল শাড়ি কুটি থেকে আমাকে শাড়ি কিনে দিল। তো নিজেকে তখন ভাবলাম এবার অফিসিয়ালি আমি বড় হয়েছি। মানে সেটা আছে শাড়িটা? হ্যাঁ হ্যাঁ আছে। আমি কিপার, আমি সব রেখে দিই ওগুলো। আমার তো খুব খারাপ অভ্যেস। কেন? মানে আমার ওয়াকিং ক্লোজেটে শুধু মানে এক সাইড ভরা শুধু পুরনো শাড়ি 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 শাড়ি, আমি ফেলতে পারি না। তো আসলে তো উচিত কি, তুমি যদি কিছু তোমার ক্লোজেটে ঢোকাও, তোমার আরেকটা রিপ্লেস করা উচিত, দিয়ে দেওয়া উচিত যাদের প্রয়োজন, অথবা অন্য কিছু করে। আমি তো এত মায়া লাগে আমার সব কিছু ফেলতে, ভাঁজ পুরনো গন্ধ, আমি তো সব ওখানে চলে যাই সময়টাতে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু শাড়িতে ঢুকে গেছিলাম, শাড়ির পুরনো গন্ধ, এবং তার সঙ্গে জয়া। ভাবা যায় যাকে পাওয়া যায় না, আর যাকে পাই 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 মন করতে থাকে। তো আমরা একটু আজকে গল্প করছি, আপনারা শুনুন। তো এটা খুব মানে ইন্টারেস্টিং না? মানে বলছিলে দুল টুল সব রেখে দিয়েছো? আমার এই দুল টুল সবগুলো, প্রথম কানের দুল, ধরো একটু বড় হয়েছি পর, অথবা আমি কিছুদিন আগে জিম্মি একটা টেলিফিল্ম হলো, মানে সরি টেলিফিল্ম না, একটা সিরিজ হলো, সেখানে আমি যে ছোট ছোট কানের দুলগুলো ইউজ করি, সেটা আমার জীবনের প্রথম কান। দেখেছি তো, ছোট্ট একটা ঝুমকা বা কিছু, আমি জানি না খুঁজতে গিয়ে কোথায় একটা খুঁজে আমাকে এটা আর্কাইভ করে রাখি। ওটাও আমার নানি দিয়েছিলেন। সো আমার জীবনে যত ইম্পর্টেন্ট ইভেন্টস, যে কোনো কিছু, সব কিছুতে আমার নানু মানে আমার দিদিমার নাম আছে। মানে শি ওয়াজ, কি বলবো আর কি, আমার পার্টনার ইন ক্রাইম, আমার ফিলসফার, আমার গাইড, আমার সব কিছু। হয় না যে মাকে মা তো আমরা বলি, কিন্তু আমার খুব ভালো লাগতো আমি যদি আমার দিদিমাকে আমার মা বলতে পারতাম। মানে এই যে আমরা মা বলি, মায়ের সাথে কি সম্পর্ক, কি শুধুমাত্র বায়োলজিক্যাল মাই কি মা হয় তা না। আমার যেমন মানে আমার কাছে আমার মা বলতে, আমার কাছে আমার দিদিমা, জানো তো। আমার মা তো অতি অবশ্যই, কিন্তু সাথে আমার দিদিমাকে যদি মা বলা যেত, আমি ওটা মানে আমার সেই জায়গাটাই উনি নিয়ে আছেন আসলে। আজকের সময় সম্পর্ক বিষয়টা খুব মানে মানে অনেক পরত দেখতে পাই আমরা সম্পর্কে। বিশেষ করে মা সন্তানেরও যে সম্পর্কটা, মা মেয়ের যে সম্পর্ক, সেখানেও আমরা এখন জানি না, এটা বললে হয়তো অনেকে অনেক রকম বলবেন, কিন্তু আমরা মনে হয় আমরা অনেক সহজে বড় হয়েছিলাম। আর এখন যে বাচ্চারা বড় হচ্ছে, তাদের হাতে যে এই যে এটার মুঠো করে ধরার যে যন্ত্রটা, সেটা থাকা আর না থাকার মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয় তাদের বেড়ে ওঠাতে, যে কারণে অ্যাডolescence নিয়ে এত কথা হচ্ছে। হ্যাঁ, তো সেইটা তোমার কি মনে হয়? এটা সত্যি ম্যাটার করে। এটার ভ্যালুসগুলো তো ধীরে ধীরে চেঞ্জ হয়। মানুষের ভ্যালুস, মানুষের জীবনযাপন, অনেক কিছু অ্যাড অন হয়, অনেক কিছু চলে যায়, সেগুলো থেকে যা সে দেখে সেটা নিয়ে তো তার ভ্যালুসগুলো এবং তার দর্শন সব কিছুই তৈরি হয়। তো আমার মনে হয় সেই, হ্যাঁ, সন্তান বা বাচ্চার ক্ষেত্রেও সেরকম। তবে একটা বিষয় কি জানো, আমার মনে হয় কি, সন্তানরা মাঝখানে যেমন জীবনযাপনই করুক, বা প্রযুক্তির কারণে হোক, সময়ের কারণে হোক, একটা সময়ে গিয়ে না মায়ের জন্যে সে দাঁড়ায়, ঠিক দাঁড়াবেই আর ঠিক দাঁড়াবে, এবং সে ওইটা টান পায়, যে ওই টানটা সে দেখতে পায়। যে কারণে তোমার আর মার ভীষণ মানে ওতপ্রোতভাবে আমরা দেখি, আমি তো কিছুই জানি না, এটা বাইরের সাধারণ মানুষ। হ্যাঁ, যখন দূর থেকে সারাক্ষণ তোমাকে দেখতে থাকি, তখন দেখি ওই বাগান করার পাতাটাও যেমন জড়িয়ে আছে, মাও সেভাবেই কিন্তু তোমার সঙ্গে জড়িয়ে আছে একেবারে। আমার সংসারে তো আসলে আমার মা হচ্ছে আমাদের সূর্য, আর আমার তার সন্তান, 3 সন্তান হচ্ছে তার
গ্যালাক্সি। কিন্তু তাই বলে সংসারে শুধু সন্তান থাকে 3 জন তা নয়, আমাদের পোষ্যরা আছেন, বাড়ির যে হেল্পিং হ্যান্ড আছেন, আমাদের হাউস হেল্প যিনি আছেন তারা, আমাদের সফার যিনি আছেন তারা, সবাই সংসার, সবাই খুবই গুরুত্বপূর্ণ। আমার মায়ের সঙ্গে হ্যাঁ আমার সম্পর্কটা আমি জানি না, আমি দেখাতে চাই না, কিন্তু হয়তো আন্তরিকতাটা বেরিয়ে আসে। তাই বলে মায়ের সঙ্গে কিন্তু আমি ফিজিক্যাল নই, মাকে দেখে আমি জীবনে কখনো বলিনি মা আই লাভ ইউ, মাকে আমি জীবনে ডেকে বলিনি মা বলি সরি। কেন যেন পৃথিবীর সকলের কাছে বলতে পারি সরি, আমি আমার মাকে বলা যায় না, লজ্জা লাগে। বললাম না ঈদের দিন সালাম করব, সবাইকে সালাম করছি, বন্ধুদের করছি, আমার মাকে সালাম করতে ভুলে যাই। সামনের যে সময়টা আসছে, আমি যদি বলি অনেকটা তুমি নিজেকে মেলে ধরতে পারবে, সেরকমই একটা সময় বিভিন্ন রকম কাজ করছো, সেইটা জায়গাটা যদি একটু বলো। কাজ হচ্ছে আমার খুবই অল্প সময়ের ভেতরে। তো আমার প্রথম ফার্স্ট ওয়েব সিরিজ সেটা রিলিজ করলো ঢাকাতে, আমার প্রযোজিত একটি ছবি জয়া শারমিন সেটা রিলিজ করলো, তারপরে তাণ্ডব আসছে, সেটাও একেবারে ঈদের ছবি। তারপর একই সাথে ঈদে আসছে উৎসব নামে আরেকটি ছবি, যেখানে অনেক বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ সমস্ত আর্টিস্টরা একসাথে, অনেক আর্টিস্টরা, গুণীজন আর্টিস্টরা একসঙ্গে অভিনয় করেছেন। তো আমার মনে হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রির মানে ঈদের ছবিকে ঘিরে বা ঈদকে ঘিরে আমাদের অনেক কিছু কিন্তু হচ্ছে। বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেকটাই শাকিবের দ্বারা ডমিনেটেড, শাকিব অনেকটা বড় হয়ে ছড়িয়ে আছে। এটা কি মানে এটাকে তুমি কিভাবে দেখো? শাকিব তো নিজে গ্রো করেছে, তার যে ফ্যান ফলোয়ার্স আছেন তারা খুব ভালো একটা ফ্যান ফলোয়ার্স আছে, সেটা একেবারে খুবই শক্তিশালী, প্রাউড করবার মতো ফ্যান ফলোয়ার্স, জেনুইন একেবারে। আমি ওকে সাধুবাদ জানাই। জীবনে নানান রকম জঞ্জাল আসে, নানান রকম সত্য মানে পছন্দ হয় না বা ভালো লাগে না যেটা, সেটাও দেখতে হয়, সেগুলো বিড়ম্বনা নিজের লাইফের অনেক কিছু, সেগুলো তো আমরা ডিনাই করতে পারবো না, কিন্তু এগুলো এত কিছু জড়িয়ে আমাদের সবার চারপাশে আসে, এগুলো কিছুকে সামনে মানে এগুলো কিছু উত্তর না দিয়ে, মানে নিজের কর্মই তো সবচেয়ে বড় উত্তর, যেটা আমি খুব ভালো, আমি খুব নিজে বিশ্বাস করি এটা। আমি সেটা শাকিবের ভেতর দেখেছি যে ওর নিজের কাজ দিয়ে, ও কর্ম দিয়ে উত্তর দিয়েছে, এবং ওগুলোর কোনো কিছুরই উত্তর দিতে যায়নি, ওর কাজ দিয়ে ওর উত্তরটা দিয়ে দেয়। এই জায়গাটা আমি ভীষণ রেসপেক্ট করি ওকে। এবং সেখানে জয়া আহসানও আছে, যেমন শাকিবও আছেন, তাই না? হ্যাঁ, অনেকদিন পরে। এবং আমরা সবসময় বলি যে সেটা বলিউড হোক, এখানকার হোক, বাংলাদেশে হোক, এখনো ইন্ডাস্ট্রিটা মেল ডমিনেটেড। এটা ঠিক, এটা আমাদের সমাজ ব্যবস্থা। এবং দেখুন মানে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেটা আমরা বলি, সেটা তো শুধু আসলে সেটা আরো খারাপ হলো, অনেক মহিলাও রয়েছেন যে যেটা বিশ্বাস করেন যে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা এটার অংশ, এবং তারা সেই পুরুষের চোখ দিয়ে সমাজটাকে দেখেন। এটা দুর্ভাগ্যজনক, এটা আমাদের এই উপমহাদেশেই রয়েছে, শুধু এখানেই নয়, পশ্চিমাতে রয়েছে। তো এই সোসাইটিটা তো আসলে আমরা দেখতে চাই না। আমরা আমাদের কাজের মাধ্যমে নিজেরা ভোকাল হয়ে যতটুকু আমরা চেঞ্জ করতে পারি আমরা চেষ্টা করি। আমরা একটুখানি ঝলক দেখেছি, অবভিয়াসলি ছবিটা দেখিনি, ডিয়ার মার কথা বলছি অবভিয়াসলি। তো এখানেও একটা মাতৃত্ব সম্পর্ক এবং একটা খুব বড় বিষয় সামনে এসেছে, অ্যাডপশন। হ্যাঁ, সেটা মানে যতটা আমরা ঝলকে দেখছি। তো তোমার কি মনে হয় অ্যাডপশনের বিষয়টাকে আজকে দুনিয়ায় দাঁড়িয়ে? সবসময় তো সব বায়োলজিক্যাল মাদার হতে হবে সেটা তো বিষয় নেই, মানে নেই মানে এখনকার দিনে। তারপরেও কিছু আমাদের সমাজ ব্যবস্থা আছে সেটা মেনে নেয় না, বা সেটা নিয়ে তারপরে তো আমরা শুনি রক্তের সম্পর্ক সে ছেড়ে চলে গেলেও সেটা রক্তেরই। হ্যাঁ, তো আমাদের এই ছবিতে সেটাই বক্তব্য যে লাভ ইজ থিকার দেন ব্লাড, এটা টনিদা বলতে চাইছেন। তো আমরা কি করে সেটা বলছি সেটাই আমরা আসলে দেখবো ছবিটাতে। আর অ্যাডপশনের জায়গাটা যদি বলি, আমার মনে হয় না যে অ্যাডপশন নিয়ে এখন অনেক বড় কিছু, এটা এমন কোনো বড় কিছু ব্যাপার। এবং হ্যাঁ, সত্যিকার অর্থে যদি ঠিক আছে নিজের সন্তান যদি বায়োলজিক্যাল মাদার কারো হবার ইচ্ছে হয়, সে হলো পেরেন্টস, সে হলো, কিন্তু তারপরে যদি তার আরও প্রয়োজন হয় সে কিন্তু সেখানে অ্যাডপশনে চলে যেতে পারে। এবং এটাই বোধহয় একজন দায়িত্বশীল পৃথিবীর নাগরিকের
উচিত, একদম, কারণ একদম, চমৎকার। বহু সন্তান আছে যারা একটা ঘর পায় না, তারা একটা বাবা মা পায় না, আমরা ওয়াই নট Exactly. সেখান থেকে, এবং এতে আমার ঘরে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চার সঙ্গে ওই বাচ্চাটারও সম্ভব একটি হলো। হ্যাঁ সেটা হলো। এবং আরেকটি বিষয় যেটা হলো যে এই যে সব অধিকার সমান, এই যে সমস্ত ক্লাসিফিকেশন না করা, এগুলো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হলো এবং এগুলোকে নর্মালাইজ করা হলো, এগুলো খুব প্রয়োজন বলে আমার মনে হয়। এইভাবে আমরা ভাবি না, কিন্তু এভাবেই ভাবা উচিত। হ্যাঁ, সেই সত্যি এটাও ছবিটা হয়তো নিশ্চয়ই আরো বেশি করে নিশ্চয়ই, সেটা নিশ্চয়ই ভাবাবে। এবং এমনি ভাঙাচোরা প্রচন্ড তোমার মধ্যে অভিনয়, মানে যেটুকু দেখছি যে একদম অন্যরকম লাগছে তোমাকে। অন্যরকম বলতে অন্যরকম বলা হলে কিছুই বলা হয় না অ্যাকচুয়ালি, মানে কিরকম ভেঙে গেছে মুখ, চোখটা ভীষণভাবে কাজ করছে, এই যে বিভিন্ন পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। স্ক্রিপ্টটা অনেক বড় ব্যাপার, যে সাক্ষ্য যিনি লিখেছেন অসাধারণ লেখেন, কিন্তু আমাদের টনিদারই এটা ব্রেন চাইল্ড ছিল। তারপর থেকে গল্পটা ডালভালা মিলে একটা জায়গায় গেছে। এবং আরেকটা কথা বলতে হয় আমাদের অভিজ্ঞতার কথা, আর কি বলবো, কিছু বলার নেই। আরেকটা যেটা রয়েছে, একজন অভিনেতা করলে হয় না, আমার একটা কস্টিউম, মেকআপ, হেয়ার এবং এসব বিষয়ে ইন্দ্রাণী এত খুঁতখুঁতে। গল্প বলার কথা বলছিলাম, তোমার মনে হচ্ছে না বাংলা ছবিতে, বিশেষ করে এখানকারটাই জিজ্ঞেস করছি, তুমি এখানে আছো, তুমি অনেকটাই তো এখানকার, তো গল্প বলা কমে আসছে, ইন্ডাস্ট্রিটা ছোট হয়ে যাচ্ছে, একই মানুষকে আমরা বারবার দেখতে পাচ্ছি, একই পরিচালক, কতবার তাদের সঙ্গে কথা বলবো, কতবার তাদের কাছ থেকে কি নতুন জানতে চাইবো। আর সবাই বলে আমার ছবি দারুণ, একদম অন্যরকম। এই অন্যরকমটা ভীষণ ভয়ঙ্কর একটা বাংলা শব্দ হয়ে উঠেছে, আমাদেরকেও বলতে হয় এরকম ছবি আমরা প্রথম করেছি, কিন্তু না, আমি মানে সৌভাগ্যবশত আমি আসলে কিছু সিগনিফিক্যান্ট কাজ করবার, ভালো পরিচালকদের সিগনিফিক্যান্ট কাজ করবার আমার হয়েছে, সৌভাগ্য হয়েছে, সেটা আমি কিন্তু এইটাই বলছি যে কর্মী হিসেবে একজন প্রযোজক মহিলা তুমি, হ্যাঁ, এবং একজন সংস্কৃতি কর্মী ছাড়া আমি কিছু বলি না আমি নিজেকে, সেটা আমি এই বাংলাতে বলো, বাংলাতে বলো, যেখানে বলো। আর গল্প বলার জায়গা কমে গেছে, আমাদের আর্টিস্টরা আমরা কমে গেছি, একই চেহারা আমাদের বারবার দেখতে হচ্ছে। কেন আরো নতুন মুখ, আমি এখানেই বলছি, কিছু নতুন মুখ এসেছিল, এক বছরের মধ্যে তারা আবার কোথাও চলে গেল, একটা দেখা যাচ্ছে না, তো ছাড়তে জানি না, আমাদেরকেও ছাড়তে দিতে হয়। আমি যেমন একজন প্রযোজক হিসেবে, আমি যে ছবিটা প্রযোজনা করলাম জয়া শারমিন, এবং এর আগে দেবী যে ছবি ছিল, দেখো আমি দুজন নারীকে আমি নতুন করে লঞ্চ করলাম। এইসব বিষয়গুলো আরেকটু এগিয়ে আসতে হবে, আরেকটু চ্যালেঞ্জ নিতে হবে। আমরা বড্ড শিওর শট খেলি আর কি, আমার মনে হয়। এই তো নামকরা অভিনেত্রী, এই অভিনেতা, এদেরকে নিয়ে বক্স অফিস আছে, এই আছে, কিন্তু এগুলোই তো আসলে আমাদেরই তৈরি করতে হবে। বক্স অফিস আমরা তৈরি করব, শুধুমাত্র পুরুষ কেন্দ্রিক কাজ কেন হবে? মেয়েরা কি বক্স অফিস কোনো রকম কোনো কিছুই রাখে না? তাহলে ছেলেরা একা একা অভিনয় করে ফাটিয়ে দিত। নারী কেন্দ্রিক ছবি হোক, সেগুলোকে আরো বড় করে বানাক, 2-3 জন 4 জন নারী একসঙ্গে একটি ছবিতে বড় করে, বড় চিন্তা ভাবনা। আমার এই জিনিসটা একটা খুব ভালো লাগলো টনিদার এই ছবিতে। আমি যেমন পেছনে আমার একটা বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড রয়েছে, বাংলায় কাজ করি, কিন্তু সে সাউথ থেকে একজন আর্টিস্টকে নিয়ে এসেছেন, সে বম্বে থেকে একজনকে নিয়ে এসেছেন, অনুভাদি আরেক জায়গায় বম্বেতেও কাজ করেন উনি। তো উনি সবসময় একটা কম্বিনেশনটা তৈরি করে। এটা শুধুমাত্র এই ছবিতে নয়, টনিদা কিন্তু চুপচাপ আসলে এই কাজগুলো করে যায়। এটাই করা উচিত, আমরা মুখে শুধু না বলে আমাদের কাজ করে দেখানো উচিত। তো টনিদা এটা করেছেন, এটা আমি হ্যাটস অফ টু হিম। আর একটু স্টিরিওটাইপ হয়ে যাচ্ছে, এবং একই গোয়েন্দা, নয়তো সাহিত্য, মানে নয়তো ওই সিকুয়েল চলছে, চলছে, বাট তারপরে কিছু কিছু তো ক্লাসিকের সবসময় প্রয়োজন রয়েছে, নিশ্চয়ই কিছু কিছু তো হবে। কিন্তু তারপরে আমার মনে হয় আরেকটু যদি এক্সপেরিমেন্ট করা যায়, কন্টেন্ট ঠিকভাবে না বানাই, তাহলে দর্শক কেন দেখবে? আর এই দেশে তো আরো দেখবে না, কারণ সবাই এটা ওপেন জায়গা, হিন্দি চলছে, মালায়ালাম চলছে, দক্ষিণী ছবি চলছে, সব ছবি তো ছবির ল্যাঙ্গুয়েজ শুধু বাংলাতেই হতে হবে তা তো নয়। আমাদের নিজেদের দায়িত্ব, আমরা কি করে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সামনের দিকে নিয়ে আসবো, ইন্টারেস্টিং জায়গায় করবো, ফেস্টিভ্যালসগুলোকে ক্র্যাক করবো প্রপারলি। জয়া আহসান, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ, সৃজিত মুখোপাধ্যায়ের ছবি আবার কবে করবে? লোকের কিন্তু এটা একটা আগ্রহ আছে। হ্যাঁ, অবশ্যই, মানে কৌশিকদের কাজটা তো আসছে, আসবে। এটার জন্য কিন্তু অনেকে মানে খুব মুখিয়ে আছে, মানে অর্ধাঙ্গিনী তো একটা বিরাট দর্শক আছে,
তারা আবার দেখতে চাইছে যে কি কি হচ্ছে, এক্সাইটেড সেটা হবে। আর আরো নিশ্চয়ই হবে। আমি তো একটু ধীরে সুস্থে এগোতে আমার ভালো লাগে, কারণ দু জায়গা মিলে কাজ করবার জন্য আমার একটু। আর ব্যক্তি সম্পর্কের জটিলতা কতটা এই পৃথিবীতে মনে হচ্ছে আরো কমপ্লেক্সিটিস বাড়ছে সম্পর্কের ক্ষেত্রে, এরকম কি কিছু মনে হয়? মানে সম্পর্ক জিনিসটা তো খুব জটিল হয়ে গেছে, খুব জটিল। এখন তো বোধহয় রিলেশনশিপেই নেই না, সিচুয়েশনশিপ আর কি কি আছে বলতো, কি কি জন্য বলে সবকিছুই আছে, রিলেশনশিপটাই নেই। এবং সেগুলোকে বিয়ে টিয়ে তো অনেক পুরনো হয়ে না, ওগুলো তো ওল্ড স্কুলিং। যাই হোক, এই জিনিসগুলো আসবে, আবার ঘুরে আসবে। তবে সম্পর্ক, পৃথিবীতে যত রকম মানুষ তত রকম সম্পর্ক, কোনো সম্পর্কের সাথে মেলে না। এবং প্রত্যেকটি সম্পর্ক, ফেলে আসা সম্পর্ক, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই সম্পর্কগুলোকে নিয়ে আজকের আমি। এবং এটা আবার খুব ইম্পর্টেন্ট কথা, এটা খুবই অবশ্যই। আমি তো সব ঝেড়ে ফেলে দিলাম না, আমার ভুলটুকু তো আমার ভুল। এবং সম্পর্ক যদি কেউ প্রাক্তনও হয়ে থাকে, সেই সম্পর্কটা, সেই সময়টা তো সত্য ছিল, সেই সময়টা তো তুমি মিথ্যে না যাপন করো না, তো সেটাকে তোমার অ্যাকনলেজ করতেই হবে। আমি যেমন করি।